বন্ধুরা, আরজিকর ম্যাটার 5 মাস হতে চলল, শুধুমাত্র ধৃত সঞ্জয় রায় ছাড়া আর কাউকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেল না। রাজ্যের প্রশাসন প্রথম দিন থেকে ধৃত সঞ্জয় রায়কেই গ্রেপ্তার করেছে এবং সেটাতেই শিলমোহর দিয়েছেন আমাদের সিবিআই। সিবিআই নিজের ব্যর্থতা কিন্তু সবার সামনে ইতিমধ্যে একেবারে সাবিল করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে তাদের ব্যর্থতা কোথায়। যেখানে সিবিআই প্রথম দিন থেকে বলেছে যে এর পিছনে এক নয় একাধিক মানুষের হাত রয়েছে এবং এই সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে যার জন্য গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতি এবং এই তথ্য প্রমাণ লোপাটের জন্য, এবং এটাও বলা হয়েছে যে 90 দিনের মধ্যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে, কিন্তু 90 দিন হয়ে যাওয়ার পর তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়ার কারণে তাদের কিন্তু জামিন হয়ে যায়। এবং এটাও ইতিমধ্যে শোনা যাচ্ছে যে তাদের নাকি পুনরায় আবার গ্রেপ্তার করা হবে, তাদের নাকি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন পূরণ হয়নি। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে নির্যাতিতার বাবা মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে 57 পাতার একটা বক্তব্য তারা কিন্তু বিচারকের সামনে পেশ করেছেন এবং বিচারকের হাতে এমন কিছু তথ্য উঠে এসেছে যেটাতে আরজিকর ম্যাটারটা কিন্তু পুরোপুরি মোড় ঘুরে গেছে। বন্ধুরা, সমস্ত ডিটেলসে আসবো তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই জানি যে তিলোত্তমার আর যে তার সাথে কি ঘটেছিল এবং তিলোত্তমার শরীর থেকে একাধিক মানুষের কিন্তু উপস্থিতি কিন্তু আমরা সবাই লক্ষ্য করতে পারি। যেখানে এই শিয়ালদা কোর্টে সিবিআই যে শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার জন্য সর্বোচ্চ শাস্তি হয় সেটা যখন নাকি অ্যাপিল করেছে, সেই সময় কিন্তু তিলোত্তমার বাবা মা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে এখানে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায় তো দোষী, কিন্তু সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিক মানুষ কিন্তু যুক্ত রয়েছে এই কাণ্ডে। তাহলে শুধুমাত্র সঞ্জয় রায়ের শাস্তি হবে কেন? নির্যাতিতার বাবা মা কিন্তু সঞ্জয় রায়েরও সর্বোচ্চ শাস্তি কিন্তু আপিল করেছে, তার সাথে সাথে কিন্তু সুপ্রিম কোর্টে 57 পাতার একটা বক্তব্য কিন্তু তারা পেশ করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই বক্তব্যের মধ্যে কিন্তু এটাও রয়েছে যে তারা এই তদন্তটাকে প্রথম থেকে শুরু করতে চান না, তারা চান এই তদন্ত যেন আরো বেশি করে হয়, যাতে আরো যারা যারা যুক্ত রয়েছে তারাও যেন বেরিয়ে আসে। তারা এখনো পর্যন্ত পিটিশন জমা দেয়নি, তবে 57 পাতার একটা বক্তব্য তারা কিন্তু জমা দিয়ে দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে সিএফএস এর রিপোর্ট আসার পর আমরা সবাই জানি যে ডিএনএ টেস্ট, সেই ডিএনএ টেস্টে একাধিক মানুষের উপস্থিত রয়েছে। তাছাড়াও তিলোত্তমার শরীরের 3টে পার্ট থেকে কিন্তু একাধিক মানুষের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায় এবং তার মধ্যে একজন মহিলাও। তাহলে তারা কে? এটা কিন্তু নির্যাতিতার বাবা মার বড় প্রশ্ন। তাহলে তারা কে? তাদেরকে কেন এখনো পর্যন্ত ধরা যাচ্ছে না? তাহলে সেই রাতে যারা ডিউটিরত ছিল তাদের প্রত্যেকের ডিএনএ টেস্ট কেন করানো হচ্ছে না? সিবিআই কেন কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যেখানে সিবিআই প্রথম থেকে বলে আসছে যে এখানে একাধিক মানুষের যুক্ত রয়েছে? তাহলে এখন শুধুমাত্র সঞ্জয় রায়কেই একা দোষী সাব্যস্ত কেন করা হচ্ছে? এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নির্যাতিতার বাবা মা সুপ্রিম কোর্টের যে 57 পাতার বক্তব্য পেশ করেছেন, সেখানে কিন্তু এটাও কিন্তু লেখা আছে যে এইটা যেন হাইকোর্টের হস্তান্তরে যেন এই তদন্তটা চলে, যাতে সিবিআই কোনো ভুল ভ্রান্তি কিছু দেখলেই তারা যেন তাদের আইনজীবী কাছে সেই তথ্য তুলে ধরতে পারে এবং তাদের আইনজীবী যেন সেগুলো পেশ করতে পারে। এমন কিছু তথ্য বিচারপতির কাছে গেছে যেটাতে কিন্তু এইবার আরজিকর ম্যাটারটা কিন্তু অন্যদিকে মোড় ঘুরতে চলেছে বন্ধুরা। কারণ নিজেদের বাবা মা এমন কিছু তথ্য পেশ করেছেন সেই 57 পাতার বক্তব্যের মধ্যে, যেটাতে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু চক্ষু চরকগাছ হয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি এবং আপনাদের সাথে জানিয়ে রাখি যে এই যে সিবিআই যে তাদের ইনভেস্টিগেশনে এবং তদন্তে ব্যর্থতা যেটা সবার সামনে তুলে ধরেছে,
এবং এই যে ডিএনএ টেস্টে একাধিক সিএফএসএল এর রিপোর্ট অনুযায়ী ডিএনএ টেস্টে যে একাধিক মানুষের যোগ রয়েছে, তাদেরকে কেন সিবিআই ধরছে না? এটি কিন্তু সিবিআইকে উত্তর দিতেই হবে। সমস্ত জুনিয়র ডক্টর থেকে শুরু করে সিনিয়র ডক্টর থেকে শুরু করে নিচে তার বাবা মা সবাই কিন্তু প্রতিবাদ মিছিলে আবার কিন্তু সামিল হয়েছে, কারণ তারা এই রাজ্যে আর দ্বিতীয় কোনো অভয়াকে কিন্তু এইভাবে দেখতে চায় না। তাই যতদিন এই অভয়ার উপযুক্ত মানে দোষীরা শাস্তি না পায়, তারা তাদের কিন্তু প্রতিবাদ মিছিল চালিয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শিয়ালদা কোর্টে ইতিমধ্যেই কিন্তু শুনানি পর্ব শেষ হয়েছে সঞ্জয় রায়ের, এবং বিচারক কিন্তু তার বিচার রায় কিন্তু সামনেই কিন্তু দেবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ধৃত সঞ্জয় রায়ের আইনজীবীও কিছু তথ্য কিন্তু বিচারকের সামনে তুলে ধরেছেন। যেই ক্যামেরা ফুটেজ দেখা গেছে সেখানে সঞ্জয় রায়কে অবশ্যই দেখা গেছে, কিন্তু তাতেই যে সঞ্জয় রায়ের যেই আমরা সবাই জানি যে সঞ্জয় রায়ের হেডফোন থেকে শুরু করে সঞ্জয় রায়ের ব্লুটুথ থেকে শুরু করে যেগুলো পাওয়া গেছে, এবং তার কাপড়ে রক্তের দাগ থেকে শুরু করে ডিএনএ টেস্টে যেগুলো সমস্ত কিছু পাওয়া গেছে, তার থেকে কিন্তু সঞ্জয় রায় তো দোষী। কিন্তু এখানে কিন্তু ধৃত সঞ্জয় রায়ের উকিল আইনজীবী কিন্তু বলেছে যে এই নিজেদের তার শরীর থেকে যে সমস্ত কিছু পাওয়া গেছে সেখানে কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় একা নয়, তাহলে শুধুমাত্র তার মক্কেলকেই কেন শাস্তি দেওয়া হচ্ছে, তার মক্কেলের জন্যই কেন শাস্তি আপিল করা হচ্ছে। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে নির্যাতিতার পরিবারের আইনজীবী শিয়ালদা কোর্টে 36টি পয়েন্ট কিন্তু বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং বিচারক কিন্তু সেই পয়েন্টগুলোকে কিন্তু তাদের ওনাকে কিন্তু ভাবিয়েছে, এবং সামনের দিনে উনি যা রায় দেবেন সেটা কিন্তু আমরা আশা রাখতে পারি যে উনি যে রায় দেবেন সেটা একদম সঠিক বিচার উনি করবেন। এবার দেখার মুহূর্ত যে সুপ্রিম কোর্টে আগামী দিনতে কি হতে চলেছে। তিলোত্তমার বাবা মা যেটা বারংবার বলছে যে আমার মেয়ের সেই রাতে আমার মেয়ের সাথে যা যা হয়েছে সেখানে সঞ্জয় রায় তো দোষী আছে, কিন্তু একমাত্র সঞ্জয় রায় দোষী নয়। আমার মেয়ের যে শরীর থেকে ডিএনএ রিপোর্ট থেকে যা পাওয়া গেছে সেখানে একাধিক মানুষের কিন্তু উপস্থিত রয়েছে। তারা কারা? তাদেরকে কেন এখনো পর্যন্ত ধরা গেল না? কি কারণে? এখনো পর্যন্ত সেই অ্যাসিস্ট্যান্ট যেই মহিলা নাকি এই তিলোত্তমার বাবা মাকে ফোন করেছে, তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? সিবিআই তাদের কেন জিজ্ঞাসাবাদ করেনি? সিবিআই এখানে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এবং কেনই বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? সিএফএসএল রিপোর্ট আসার পরে কিন্তু আমাদের একের পর এক কিন্তু আমাদের মনে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু করেছে, যেটা তিলোত্তমা বাবা আমার মনেও কিন্তু করেছে। এবং এই শিয়ালদা কোর্টে যেই শুনানি পর্ব চলেছে সেখানেও কিন্তু অনেক কিছু আমাদের সামনে উঠে এসেছে বন্ধুরা। সামনের দিনে আমরা আশা রাখবো যে সুপ্রিম কোর্টে হাইকোর্টের হস্তান্তরে যেন সুপ্রিম কোর্টে এর তদন্তটা যেন আরও ভালোভাবে এগিয়ে যায়, এবং সিবিআই যেন তাদের তদন্ত যেন ঠিকভাবেই করে। যেখানে সিবিআই এটা বলেছে যে এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে তারা পুনরায় গ্রেপ্তার করবে, কিন্তু এই যে এত প্রশ্নের সম্মুখীন হচ্ছে তাতে সিবিআই কি এবার একটু নাড়াচাড়া দিয়ে বসবে আদৌ? এখানে সঞ্জয় রায়কেও কিন্তু বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বন্ধুরা, যেটা প্রথম থেকেই সঞ্জয় রায়কে কিন্তু যেটা আমাদের সবার কিন্তু একটাই মজা, সঞ্জয় রায় যেরকম ধরনের ছেলে, সে যেই ধরনের পতিতালয়ে যাওয়ার মতন একটা ছেলে, এবং মেয়েদের সাথে সবসময় নোংরামি করা একটা ছেলে, টোন টিটকারি কাটার একটা ছেলে, মদ্যপ অবস্থায় থাকা একটা ছেলে, তাকে কিছু টাকার লোভ দেখিয়ে তাকে প্রথমে নিজেকে বলছে তুই নিজে ধরা দে, তারপরে তোকে বাঁচিয়ে আমরা আনবো, এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত করা হচ্ছে যাতে সঞ্জয় রায় যেন এখান থেকে বেঁচে যায়।
তাহলে কি এটাই কি পরবর্তীকালে হতে চলেছে যে তিলোত্তমার দোষী কেউই হবে না, নাকি এই তিলোত্তমা যে তার সাথে যে নির্মম ঘটনা ঘটেছে সেটা অন্য মোড় ঘুরতে চলেছে? কারণ তিলোত্তমার বাবা মা কিন্তু সাথে শুধু একা নয়, তার সাথে পুরো বিশ্ববাসী রয়েছে। তাদের কাছে যা এভিডেন্স রয়েছে সেগুলো কিন্তু তারা যতদূর পারে নিয়ে যাবে, এবং তাদের সাথে কিন্তু জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর ছাড়াও তাদের সাথে কিন্তু সাধারণ মানুষও কিন্তু যুক্ত রয়েছে। এখন দেখার বিষয় যে তিলোত্তমার আরজি করের ম্যাটারটা সামনে দিয়ে কোন দিকে মোড় ঘোরে। তো চলো বন্ধুরা, একটা ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত তথ্যটা দিয়ে গেলাম। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।